we lost this test by an innings but so what, Kohli got 76, মানে এই ধরনের অশিক্ষিতপনাগুলো, এই টুইটগুলো তো নিশ্চয়ই কোহলিও দেখে। নমস্কার, উইলে উইলে আপনাদের আবার সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, তোমাকে উইলে উইলে আবার স্বাগত। অনেক ধন্যবাদ পার্থ। একটা স্বল্প বিরতির পর আবার আমরা একসঙ্গে। অনেকদিন মরশুমের প্রথম টেস্ট, ভারতের এই মরশুমের প্রথম টেস্ট শেষ হলো বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইতে। কেমন দেখলে টেস্ট ম্যাচটা? বলা বাহুল্য, ভারত যথেষ্ট প্রাধান্য নিয়ে জিতে গেছে। যেটা এক্সপেক্ট করা হয়েছিল যে হয়তো আড়াই দিনে বা খুব বেশি হলে থার্ড মর্নিং এ শেষ হয়ে যাবে, তো সেটা সামহাউ ফোর্থ মর্নিং এ শেষ হয়েছে। এক্সপেকটেশন ওয়াইজ একটু দেরিতেই শেষ হয়েছে খেলাটা। এটাই কি বাংলাদেশের সাফল্য? এখন কেউ যদি এটা সাফল্য হিসেবে ধরে নিয়ে কেউ যদি আনন্দ পায়, তাহলে তো মানে তাদের থেকে এত বড় লুজার আর কেউ হতে পারে না। তো যাই হোক, তো মানে ওই প্রথম দিনের ওই ফার্স্ট দুটো সেশনকে বাদ দিলে কিছুই করতে পারেনি। যা ভারত রীতিমতো ডমিনেট করে গেছে। একদম। তুমি ভারতের দিক থেকে যদি পারফরমেন্স দেখো, সব ইনিংস মিলিয়ে মোটামুটি যা ভারতের পক্ষ থেকে মরশুমের প্রথম টেস্ট হিসেবে চাওয়া ছিল, তার অধিকাংশই বোধহয় ফুলফিল হয়েছে। প্রথম ইনিংসে লোয়ার অর্ডার ভালো ব্যাট করে দিয়েছে, সেকেন্ড ইনিংসে টপ অর্ডার দুজন সেঞ্চুরি পেয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি অশ্বিনের পারফরমেন্স। আমি যদিও এটাকে একটু যদি ভেঙে আসি, প্রথম যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, 21 মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে ঋষভ পান্থের যে ব্যাটিং এবং টেস্ট ক্রিকেটে যে পারফরমেন্স দেখলে, কিভাবে দেখছো? মানে কেমন দেখলে? মানে এটা বলা যায় যে টেস্ট ক্রিকেট হচ্ছে ওর কমফোর্ট জোন। আর ও প্রথম ইনিংসে ও যা খেলছিল, ওই একটা শট খেলে ফেললো, না হলে তো ওখানে তো মানে প্রথম ইনিংসে অন্তত 50 করতোই, ও যা খেলছিল। অবশ্যই। সেকেন্ড ইনিংসে তো সিচুয়েশনটাই আইডিয়াল ছিল ওর জন্য একদম। মানে ঠিক আছে, ও ব্যাট করতে নেমেছে তখন 3 উইকেটে 67, কিন্তু 67টা দেখলে তো হবে না, ওভারঅল লিডটা দেখতে হবে। ভারতের ওভারঅল লিড তখন অলরেডি 300-র কাছাকাছি ব্যাটিং এর জন্য। এই পিচটা মানে আজকেও সকালে যা দেখছিলাম যথেষ্ট ভালো। একটু ওয়ারেন্টি আর সাবকন্টিনেন্ট পিচে তো হবেই অবশ্যই। এই দিক থেকে ঋষভ পান্ত মানে যথেষ্ট স্পন্টেনিটি দেখিয়েছে এই দুটো ইনিংসে। আর সেকেন্ড ইনিংসে মানে ওর মানে আরেকটু বেটার ফিল্ডিং আর ক্যাচিং সাইড হলে 72 রানেই আউট হয়ে যায়, মানে যেটা কালকে দেখলাম। ওই ক্যাচ মানে শান্ত ফেলে দিল, যেটা এই ধরনের ব্যাটিং এ তো ওই চান্সটা আসবেই, ওটুকু সেটা থাকবেই। কিন্তু এই চান্স ইন্টারন্যাশনাল লেভেলে মানে এত সহজ চান্স ফেলে দেওয়াটা জানি না, বড় টিম হয়তো ফেলবে না। এরকম ক্যাচ তো ইনফ্যাক্ট আমি রবীন্দ্র জাদেজাকেও ফেলতে দেখেছি আর কি, আগে রিসেন্টলি দেখিনি, কিন্তু আগে দেখেছি সহজ ক্যাচ ফেলে দিয়েছে। হয় এরকম, মানে হয়তো পার্ট অফ দ্য গেম এটা। বিরাট কোহলিও ফেলেছে এরকম ক্যাচ, পার্ট অফ দ্য গেম এটা। কিন্তু যাই হোক, কিন্তু এখানে আলোচ্য বিষয়টা হচ্ছে যে মানে পান্ত কতটা সাবলীল ভাবে খেলতে পারলো। ওর যে মানে যে 100 স্ট্রোক যেটা সব ফরম্যাটেই ও খেলে, সেটাও ঠিকভাবে এক্সিকিউট করেছে। প্লাস মানে 21 মাস পর টেস্টে মানে উইকেট কিপিংটাও একসঙ্গে করা, তো এটা তো ইজি নয়। তো এই আজকে সকালে সাকিবের একটা স্টাম্পিং মিস ছাড়া তো কিপিং কিন্তু খারাপ করেনি, একদমই খারাপ করেনি। ক্যাচ ফেলাতে হয়নি, ওই একটাই যে স্টাম্পিং মিস করেছে, তাও ঠিক আছে, সেটাও হয়, সেটাও পার্ট অফ দ্য গেম। যে হাঁটুটা নিয়ে যে মানে যে সব থেকে বেশি চিন্তা হচ্ছিল, কিন্তু যেটা গতকাল আমরা দেখলাম প্রায় 3-4খানা শট ওই মানে ব্যাক নির ওপর প্রেসার দিয়ে ফাইন লেগের ওপর দিয়ে মারা, সেটা স্পিনার কেও মেরেছে, ফাস্ট বোলার কেও মেরেছে, ঠিকঠাক এক্সিকিউশন। তো আমার তো মনে হয় ফিটনেসের দিক দিয়েও একদম ঠিকই আছে, একদম ঠিক আছে। মানে বাংলাদেশ ফার্স্ট ইনিংসে এত বাজে ব্যাটিং করেছে যে ওকে অত কিপিং মানে
যে মানে ওকে অতটা কিপিংয়ে অতটা প্রেশার দিতে হয়নি আর কি। তবে যেটা এই টেস্টে যে যারা মানে সবচেয়ে বেটার পারফর্মার যদি বলতে হয়, অবভিয়াসলি ঋষভ পান্ত ভালো পারফর্ম করেছে, কিন্তু ওই 144 for 6 সেই পজিশন থেকে যেভাবে অশ্বিন এবং জাদেজা ব্যাট হাতে, এবং পরে মানে জাদেজা 2 ইনিংসে উইকেট পেয়েছে, অশ্বিন প্রথম ইনিংস উইকেট না পেলেও শেষ লাস্ট ইনিংসে 6 উইকেট। তোমার কি মনে হয় মানে এই যে 7 এবং 8, আমি যদি ব্যাটিং পজিশন হিসেবে দেখি, সম্মিলিতভাবে টেস্ট ক্রিকেটে 800-র উপর উইকেট এবং 6000-এর উপর রান, অশ্বিন জাদেজাই কি ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা 7 এবং 8 সম্মিলিতভাবে বলছি, আমি কোনো একটা পজিশনকে নিয়ে নয়? ওরকম কম্পেয়ার করা তো মুশকিল না, কারণ প্রত্যেকটা জেনারেশনেরই আলাদা সেট অফ চ্যালেঞ্জেস ছিল। এখন যেটা এসে দাঁড়িয়েছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। আর ইংল্যান্ড রিসেন্টলি যা খেলছে, নিজেদের মাঠেই এরা মানে শ্রীলঙ্কার কাছে হারলো, সেটা নয়, ঠিক আছে, সেটা তবু ঠিক আছে, ওটা একটা ইনকনসিকুয়েন্সিয়াল টেস্ট, ঠিক আছে। কিন্তু এই যে অস্ট্রেলিয়ার সঙ্গে রিসেন্টলি ওরা মানে সঠিক সময়গুলোতেই ইংল্যান্ড ফাম্বল করে যাচ্ছে, এটা 1-2 বছর আগেও যেটা দেখা যাচ্ছিল না। 2023 ওয়ার্ল্ড কাপ থেকেই ওদের কলাপস মতো শুরু হয়েছে এটা। হ্যাঁ, তারপর T20 ওয়ার্ল্ড কাপেও খুব একটা সুবিধা করতে পারেনি, মানে সেমিফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে কম্প্রিহেন্সিভলি হারলো। সাউথ আফ্রিকার কাছে মানে ওরা উইনিং পজিশন থেকেও সেই ম্যাচ বের করতে পারলো না। ভারতের কাছে সেমিফাইনালে তো পুরো একদম মানে পর্যুদস্ত একদম। এই যে আমরা যে পারফরমেন্সটা দেখছি, সেটা কি ওদের কৃতিত্ব, নাকি তার সঙ্গে খানিকটা এই যে কম্পিটিটর কম হয়ে যাওয়া বা সেই প্রতিদ্বন্দ্বিতাটা যেটা ধরো 10-15-20 বছর আগে ছিল ওয়ার্ল্ড ক্রিকেটে, সেটাও একটা ফ্যাক্টর? তো একদমই সেটা তো নেই, মানে যেটা আমি এক্ষুনি বলছিলাম, 3টে দেশের মধ্যে হয়ে গেছে এখন। আর সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এরা আশেপাশে আছে, আফগানিস্তান একটু চ্যালেঞ্জ দেয় 2-1 ব্যাস, কিন্তু সেটাও টেস্ট ক্রিকেটে না। টেস্ট ক্রিকেটে তো একেবারেই নয়। ওয়েস্ট ইন্ডিজও তো কি করবে কোনো ঠিক নেই, নিজেদের পায়ে নিজেরাই গুলি চালিয়ে দিল হয়তো। একদম। সেই সঙ্গে টেস্ট ক্রিকেট থেকে মানে পাকিস্তান শ্রীলঙ্কার পারফরমেন্সও রিসেন্টলি খুবই খারাপ। মানে আগে মানুষ শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ নিয়ে জমে তো হাঁটতো না, এখন সবই পাল্টে গেছে। ক্রিকেটটা এতটাই সেন্ট্রালাইজড হয়ে গেছে এখন, আর এত ল্যাক অফ কম্পিটিশন যে মানে কিছু অর্ডিনারি ক্রিকেটারও তুমি দেখবে যে তারা এমন মনে হয় যে যেন এরকম ক্রিকেটার আগে আসেনি, কিন্তু তা তো নয়। যে জায়গাটা বলছো, এই যে এই কম্পিটিশন কমে যাওয়া, ক্রিকেটটা সেন্ট্রালাইজড হয়ে যাওয়া, একটা সাধারণ ক্রিকেটারকেও অনেক সময় মনে হচ্ছে যে এরকম ক্রিকেটার আগে আমরা দেখিনি, ঠিক এই জায়গায় গত 5 বছরের পারফরমেন্স সিগনিফিকেন্টলি বিলো দা পার হয়েছে, যদি খুব খারাপ ভাবেও না বলি, সেটা বিরাট কোহলির ক্ষেত্রে। এইরকম একটা কন্ডিশনে যেখানে একটা সাধারণ ক্রিকেটারকে অনেক বড় ক্রিকেটার বলে মনে হচ্ছে তোমার, যেখানে কম্পিটিশন কম হয়ে যাওয়ার একটা ফেসিলিটি প্লেয়াররা পাচ্ছে, বড় দেশের প্লেয়াররা, ভারত, অস্ট্রেলিয়ার মতো দেশের প্লেয়াররা, সেইখানে গত 5 বছর ধরে আমি যদি ইয়ারলি অ্যাভারেজ ক্যালকুলেট করি, একমাত্র গত বছরটা বাদ দিয়ে কোনো বছর ব্যাটিং অ্যাভারেজ টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি 30 পেরোলো না। বহুদিন ধরে মানে যে ধারাবাহিকতায় রান করছিলেন বিরাট কোহলি, সেই ধারাবাহিকতাটা কোথাও ব্যাটিং গড় 55 থেকে কমতে 55 বা 56 থেকে কমতে 48 এসে দাঁড়িয়েছে। কি মনে হয় বিরাট কোহলি টেস্ট ক্রিকেটের সমস্যাটা কোথায় হচ্ছে? বা তোমার কি মনে হয় বিরাট কোহলি এই যে এরপরে আরো 8-9টা টেস্ট আসছে, বিরাট কোহলি ওভারকাম করতে পারবে? সেই পুরনো কোহলিকে আমরা দেখতে পাবো? এরপরে এখনো ভারতের 9টা টেস্ট বাকি আছে, আমরা ধরে নিতে পারি 18টা ইনিংস। তো এবার 18টা ইনিংস মানে অনেক সুযোগ। বিরাট কোহলিকে তো কি 3টে ইনিংসে ও যদি রান না পায়, তার মানে তো এই নয় যে ওকে ড্রপ করে দেওয়া হবে। ওর যা নাম, হ্যাঁ, ও খেলবেই। এত সুযোগ পেতে পেতে একটা না একটা তো লেগে যাবেই, অবশ্যই। তো সেঞ্চুরি হবে, এবং তখন ওর যে ভক্তবৃন্দ আছে, হ্যাঁ, তারা আবার নাচবে যে কোহলি সেরা, কোহলি সব, কোহলি সেই। আর কোনো অ্যাজিব যেন আর অন্য যারা আছে বা যারা এত বছর খেলে গেছে, যারা মানে জুড়ি রান করেছে, অ্যাজিভ তারা যেন ব্যাটটা ধরতেই জানতো না। যেটা আমার মনে হয় কোহলির সবচেয়ে বড় সেটব্যাক হচ্ছে ওর সেট অফ ফলোয়ার্স। সেট অফ ফলোয়ার্স তো তোমার কোহলির হয়ে মাঠে নেমে রানও করবে না, বা কোহলির হয়ে এজটাও করবে না। না, রং ইমপ্রেশনটা দেয় না তারা। কেউ যখন খারাপ করছে তখন মানে, বা কেউ যখন
ভালো করতে পারছে না, তাহলে তুমি মানে আমি এটা বলছি না যে গালাগাল দিয়ে করে দাও, একদমই না, কিন্তু মানে মানে হ্যাঁ, সেই জায়গাটা কোহলি ডিজার্ভ করে না। এই যখন সাকসেস পাচ্ছে না, তো সেটা অ্যাডমিট করো অ্যাটলিস্ট, না? আমার নিজের একটা অভিজ্ঞতা থেকেই বলছি, এই যে দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকার সঙ্গে যে মানে এই লাস্ট ডিসেম্বর যে যে ইন্ডিয়ান টিম সাউথ আফ্রিকা গেল, ফার্স্ট টেস্টটা তো বোধহয় ইনিংসে হারলো। হ্যাঁ, সেখানে যে সোশ্যাল মিডিয়াতে মানে একটা এনআরআই একটা, হ্যাঁ, সে কোহলির ফ্যান, সে লিখেছিল যে উই লস দিস টেস্ট বাই এন ইনিংস বাট সো হোয়াট, কোহলি গট 76। মানে এই ধরনের অশিক্ষিতপনাগুলো, এই টুইটগুলো তো নিশ্চয়ই কোহলিও দেখে, হ্যাঁ, হয়তো তক্ষুনি দেখলো না, বা কোনো না কোনো সময় হয়তো চোখে পড়তেই পারে, কিন্তু এইভাবেই তো এরা মানে এদের এমন স্টেটাস, মানে এদের এমন জায়গায় তুলে দেওয়া হয় যেটা মনে করে যে কি আছে। এই জন্যই মানে এই যে এত ভুলগুলো ও মানে তুমি বলছো প্রপার ক্রিটিসিজমটা হওয়া উচিত, যখন তুমি পারফর্ম করছো তখন ভালো বলা হোক, যখন পারফর্ম করছো না তখন প্রপার পজিটিভ ক্রিটিসিজম হওয়া উচিত, সেটা তো বলা উচিত। কিন্তু এরা কি মানে একমাত্র সুনীল গাভাস্কার ছাড়া কেউ বলে না, এটা কেউ বলে না। এক্স্যাক্টলি। এবং সেই কারণে সুনীল গাভাস্কার ট্রোলড হয়। অদ্ভুত, মানে চূড়ান্ত অশিক্ষিতপনা মানে যে দেশে আছে, তো সেখানে তো এটাই হবে না, কি বলবে তুমি? একদমই। গিলের ব্যাটিং কেমন লাগলো? প্রথম ইনিংসে খারাপ শট এটা খেলেছিল, যে একদম মানে ওটা একদম চাড়া বলছিল, কিন্তু তারপর সেকেন্ড ইনিংসে অনেক অ্যাডজাস্ট করেছে। যে সময়টা উইকেট পড়ে যাচ্ছিল, কোনো র্যাশ শট খেলেনি, ঠিক করা উচিত সেটাই করে গেছে। যেখানে ভালো হেল্পফুল উইকেট, সেখানে গিল মানে গিল যথেষ্ট ভালো ব্যাটসম্যান, যথেষ্ট ভালো এবিলিটি, মানে ওর এবিলিটিটা তো আছে, ডেফিনেটলি আছে। অবশ্যই অবশ্যই। ভারতের পারফরমেন্স নিয়ে তো আমরা কথা বললাম যথেষ্ট, তোমার বাংলাদেশের দিক থেকে কেমন লাগলো, মানে বাংলাদেশের পারফরমেন্স এই টেস্টে কেমন লাগলো তোমার কাছে? এই হাসান মাহমুদ, ওর বোলিংটা ফার্স্ট ইনিংসে, আর নাহিদ রানার যে র পেস একটা আছে, এই দুটো বাদে এই শান্ত সেকেন্ড ইনিংসে ভালো ব্যাট করে, মোটামুটি ভালো ব্যাট করেছে। তাও মানে যে 82 তে ব্যাট করছে, ওরকম শট খেলে আউট হবে, সেঞ্চুরিটুকু করুক, এটুকু মানে যাদের টেম্পারামেন্ট নেই তাদের নিয়ে কি বলবে। আর সাকিব আল হাসানের পারফরমেন্স? সাকিব আল হাসান মানে ইনজিওর্ড কি ইনজিওর্ড না, সেটা তো মানে সেটা সাকিব নিজেই বলতে পারবে। বাংলাদেশ কন্টিনজেন্টের একজন সদস্যর সঙ্গে আমার কথা হচ্ছিল কাল রাতে। আচ্ছা। হ্যাঁ, তো উনি বললেন যে সাকিবের ইনজুরি আছে, এটা মানে মানে এটা তো আমাদের কাছেই খবর। আচ্ছা। আর এবার গতকাল ম্যাচ শুরু হওয়ার আগে ও মুরলী কার্তিককে কি বলেছে, প্লাস মুরলী কার্তিকও কি বুঝেছে, ক্লিয়ার কেস অফ মিসকমিউনিকেশন এটা, মানে উনি আমাকে তাই বললেন, এবং আমি সেটা আমাদের কাগজে লিখেওছি আজকে। তো এখন হ্যাঁ, তবে মানে সাকিব যেভাবে মানে এই দুটো ইনিংসেই ও ব্যাট করেছে, দেখে তো ইনজিওর্ড মনে হয়, শোল্ডার ইনজুরি নিয়ে মাঠে এতক্ষণ ধরে থাকাটা, সেটাও মানে কি করে সম্ভব আমার জানা নেই। অনেক ধন্যবাদ সায়ক। আমরা আবার ফিরবো সেকেন্ড টেস্ট নিয়ে মুম্বাইয়ে 27 তারিখ থেকে শুরু। উইলকে তোমার সময় দেওয়ার জন্য আরো একবার ধন্যবাদ জানাই। তোমাকে অনেক ধন্যবাদ পার্থ।